বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাসের আজকে দ্বিতীয় অধ্যায়। হিসাব বিজ্ঞান ক্লাসের আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ে আজকের অনলাইন ক্লাস হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, যেখানে তোমরা এসএসসিতে হিসাব বিজ্ঞানের যে বইটি করেছো বা অঙ্ক করেছো, এখানে প্রায় 5 থেকে 6টি অধ্যায়ের যে অঙ্কগুলো, যে বিষয়গুলো, সেটি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পত্রের এই বিষয়গুলো মূলত এখানে আছে। এখানে দ্বিতীয় অধ্যায়ের প্রথমে আমি একটি চিত্র দেখিয়েছি তোমাদের জন্য। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। এটি একটি হিসাব বিজ্ঞানের মৌলিক বিধান। এই বিধানকে কেন্দ্র করে কতিপয় ধারাবাহিক কাজের সমষ্টি হচ্ছে হিসাব বিজ্ঞান। এই অধ্যায়ে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কার্যক্রম এর সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হবে। হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো লেনদেন লিপিবদ্ধকরণ। লেনদেন লিপিবদ্ধ করার ক্ষেত্রে কতিপয় হিসাবের প্রাথমিক বই ব্যবহার করা হয়। হিসাবের প্রাথমিক বইতে লেনদেন লিপিবদ্ধকরণ বা জাবেদাভুক্তকরণ সহ হিসাবের পাকা বই বা খতিয়ানি স্থানান্তর ও খতিয়ানি জের নির্ণয় সহ নগদ লেনদেনের লিপিবদ্ধকরণের জন্য বিভিন্ন বই সম্পর্ক এই বইতে লেনদেন কিভাবে লিপিবদ্ধ করা হয় তার আলোচনা করা হবে। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যেটা জানতে পারবে, লেনদেনে ডেবিট ক্রেডিট পক্ষ শনাক্ত করতে পারবে, হিসাব চক্রের ধারাবাহিকতা রক্ষা করে হিসাবের বইসমূহ প্রস্তুত ও সংরক্ষণ করতে পারবে, হিসাবের চূড়ান্ত বই তৈরি করে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে পারবে। দুতরফা দাখিলা পদ্ধতি ধারণা, কনসেপ্ট অফ ডাবল এন্ট্রি সিস্টেম। প্রত্যেকটি আর্থিক লেনদেনে দুটি পক্ষ থাকে। পক্ষদ্বয়ের একটিকে বলা হয় ডেবিট অর্থাৎ বাম পক্ষ এবং অপর পক্ষকে বলা হয় ক্রেডিট ডান পক্ষ। যে হিসাব পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দুইটি পক্ষকে সমান টাকার অঙ্ক দ্বারা এক পক্ষকে ডেবিট অপরটিকে ক্রেডিট করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। অন্যভাবে বলা যায় যে হিসাব পদ্ধতিতে হিসাব সমীকরণ A = L + OE অনুসরণ করে আর্থিক লেনদেনে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতিতে সর্বজন স্বীকৃতি হিসাব নীতিমালা অনুসরণ করা হয় বিধায় এই পদ্ধতিতে প্রস্তুতকৃত আর্থিক বিবরণী সমূহ সকলের নিকট গ্রহণযোগ্য হয়। এই পদ্ধতি ব্যবসায়ের প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল নির্ণয় ও সঠিক আর্থিক অবস্থা উপস্থাপন করতে পারে। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। হিসাবের কোনো প্রকার ভালো মন্দ যেমন জুয়া চুরি হলে তা উদ্ঘাটন করা সহজ হয়। এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে তা বিশ্লেষণ করে নানাবিধ তথ্য পাওয়া যায়, যা ভবিষ্যতে সঠিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া হিসাব ব্যবসায় প্রতিষ্ঠান সংক্রান্ত সকলকে তাদের প্রয়োজনীয় সঠিক তথ্য প্রদান করতে পারে। এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে বিভিন্ন হিসাবকালের মধ্যে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ গতিবিধি অনুধাবন করা যায়। এই হিসাব পদ্ধতি সংশ্লিষ্ট পক্ষকে জবাবদিহিতা মূল্যবোধ সৃষ্টিতে উৎসাহিত করে। এই হিসাব পদ্ধতির মূল সমস্যা হলো এটি অপেক্ষাকৃত জটিল। যাদের হিসাব বিজ্ঞানের উপর পরিপূর্ণ জ্ঞান নেই তাদের পক্ষে এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা সম্ভব নয়। এটি সময় সাপেক্ষ ও ব্যয়বহুল হিসাব পদ্ধতি। ফলে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের এই পদ্ধতি ব্যবহার উপযোগী নয়। এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে বড় বড় হিসাবের এই বই সংরক্ষণ করতে হয়। গোপনীয়তা রক্ষা করা যায় না বলে এই পদ্ধতির
একটি অন্যতম সমস্যা। তারপরে 2 হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। এটি একটি গুরুত্বপূর্ণ রুলস ফর ডিটারমাইনিং ডেবিট অ্যান্ড ক্রেডিট। হিসাবের বাম পক্ষকে ডেবিট এবং হিসাবের ডান পক্ষকে ক্রেডিট বলে। দুতরফা দাখিলা পদ্ধতিতে যে কোনো লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য সর্বপ্রথম উক্ত লেনদেনের সাথে সংশ্লিষ্ট দুটি হিসাব খাতকে চিহ্নিত করতে হয়, যার একটি হয় ডেবিট, অন্যটি ক্রেডিট। নিম্নে হিসাব খাতের কোনটি ডেবিট এবং কোনটি ক্রেডিট হবে তা আলোচনা করা হলো। হিসাব সমীকরণ A সমান L প্লাস OE। OEর অর্থ যেটি আসে C প্লাস R মাইনাস E মাইনাস D। এটি বিশ্লেষণ করলে মোট 6টি হিসাব খাত পাওয়া যায়, যেখানে A অর্থাৎ অ্যাসেট, যার বাংলা সম্পদ; L লায়াবিলিটিস, যার অর্থ দায়; C ক্যাপিটাল, যার অর্থ মূলধন; D উত্তোলন অর্থাৎ ড্রয়িং; R রেভিনিউ রাজস্ব, যেটি; E অর্থাৎ এক্সপেন্স খরচ। ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে এই 6 প্রকারের হিসাবের মধ্যে সম্পদ, খরচ, উত্তোলন এই 3টি বৈশিষ্ট্য একই রকম। অন্যদিকে দায়, রাজস্ব, মূলধন এই 3টির বৈশিষ্ট্য একই রকম এবং তা সম্পদ, খরচ ও উত্তোলনের বিপরীত। অর্থাৎ সম্পদ, খরচ আর উত্তোলন এগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয়, যেটি তোমরা সবাই জানো যে সম্পদ, খরচ, উত্তোলন এটি যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর এটি যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। তারপরে দায়, রাজস্ব আর মূলধন এগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, আর দায়, রাজস্ব, মূলধন এগুলো হ্রাস পেলে ডেবিট হবে। তারপরে একটি অঙ্ক, উদাহরণ 1, নিম্নলিখিত লেনদেনগুলোর প্রতিটি লেনদেনের মধ্যস্থিত হিসাব খাত 2টি উল্লেখপূর্বক ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো এবং প্রতি ক্ষেত্রে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। মোহাম্মদ হাসান কারবারে নগদ 1 লক্ষ টাকা মূলধন স্বরূপ আনয়ন করেন। ব্যাংকে নগদ 3000 টাকা দিয়ে একটি চলতি হিসাব করলে 3 নগদে মূল্যে আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা, নগদ মূল্যে 6,000 টাকার পণ্য ক্রয় করা হলো 5, আরিফের নিকট হতে ব্যক্তিগত পণ্য ক্রয় করা হলো 35,000 টাকা, হালিমার নিকট 7,500 টাকা মূল্যের বাকিতে বিক্রয় করা হলো। বেতন বাবদ নগদে প্রদত্ত 10,000 টাকা, মালিক কর্তৃক নগদ উত্তোলন 2,000 টাকা। এই অঙ্কটির আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখি। 1, হাসান কারবারে নগদ 1 লাখ টাকা দিয়ে মূলধন স্বরূপ যে আনয়ন করেছিল সেটি ডেবিট ও ক্রেডিটের পক্ষ আসে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। উত্তরের সপক্ষে যুক্তি যে সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট হয়েছে, আর মূলধন বৃদ্ধি পেয়েছে এই জন্য মূলধন ক্রেডিট হয়েছে। 2, ব্যাংকে নগদ 30,000 টাকা দিয়ে একটি চলতি হিসাব খোলা হলো, তাহলে কি ব্যাংক একটি সম্পদ আর নগদ আরেকটি সম্পদ। নগদ এখানে হ্রাস পেয়েছে আর ব্যাংকের টাকা অর্থাৎ ব্যাংক বৃদ্ধি পেয়েছে, এই জন্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হয়েছে। 3, নগদ মূল্যে আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা দিয়ে, এখানে আসবাবপত্র সম্পদ যেটি বৃদ্ধি পেয়েছে ডেবিট হয়েছে আর নগদান হিসাব ক্রেডিট হয়েছে, অর্থাৎ সম্পদ এখানে হ্রাস পেয়েছে। 4, নগদ মূল্যে 6,000 টাকা পণ্য ক্রয় করা হলো, এখানে ক্রয় একটি ব্যয় বৃদ্ধি পেলে কি হবে ডেবিট হবে, সেটাই হয়েছে নগদান হিসাব, যেটা সম্পদ হ্রাস পেয়েছে, হ্রাস পেলে নগদান হিসাব ক্রেডিট হয়েছে, যার কারণে। 5, আরিফের নিকট হতে বাকিতে পণ্য ক্রয় করা হলো 35,000 টাকা, ক্রয় হিসাব যেটি ডেবিট, ব্যয় হিসাব ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর প্রদেয় হিসাব আরিফ যেটি পাওনাদার দায় বৃদ্ধি পেয়েছে, যার কারণে দায় ক্রেডিট হয়েছে। হালিমার নিকট 7,500 টাকা মূল্যের পণ্য বাকিতে বিক্রয় করা হলো, এখানে হালিমা যিনি প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ যেটি বৃদ্ধি পেয়েছে, যার কারণে ডেবিট হয়েছে। তারপরে বিক্রয় হিসাবে বিক্রয় ক্রেডিট হয়েছে, কারণ বিক্রয় আয় হওয়ার কারণে এটা ক্রেডিট হয়েছে। তারপরে 7, বেতন বাবদ নগদ প্রদত্ত হলো 5,000 টাকা, বেতন একটি ব্যয় বৃদ্ধি পেয়েছে,
যার কারণে বেতন হিসাব ডেবিট করা হয়েছে। নগদান হিসাব সম্পদ যেটি হ্রাস পেয়েছে, যার কারণে নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। তারপরে মালিক কর্তৃক নগদ উত্তোলন 2000 টাকা, উত্তোলন ডেবিট, কারণ উত্তোলন বৃদ্ধি পেয়েছে এই জন্য উত্তোলন ডেবিট। নগদান হিসাব ক্রেডিট যেটি সম্পদ কম হওয়ার কারণে অর্থাৎ হ্রাস পাওয়ার কারণে এটি ক্রেডিট হয়েছে। তারপরে এটি তোমাদের জন্য বাসায় কাজ, একইভাবে করবে তোমরা। এটা আমি তোমাদের জন্য কাজ বাসায়। তারপরে হিসাব চক্র, দুতরফা দাখিলা পদ্ধতি, যেটি এমন একটা পদ্ধতি যেখানে একটি ধারাবাহিক ও সুনির্দিষ্ট প্রক্রিয়া হিসাব বিজ্ঞান কার্যাদি সম্পন্ন করতে হয়। লেনদেন শনাক্তকরণের মাধ্যমে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া শুরু হয়, যা লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও আর্থিক বিবরণী প্রস্তুতকরণ ও এদের ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা শেষ হয়। প্রতিটি হিসাব কালে এই কার্যক্রমগুলো চক্রাকারে সম্পূর্ণ হয়ে থাকে। হিসাব বিজ্ঞান কার্যাবলীর এই ধরনের ক্রমানুগতিক ঘূর্ণায়মান বা চক্রাকার আবর্তনকে বলা হয় হিসাব চক্র। হিসাব চক্রের বিভিন্ন ধাপ বা পর্যায়সমূহ। হিসাব চক্র হলো মূলত একটি প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ কার্যাবলীর পর্যায়ক্রমিক প্রকাশ। বিভিন্ন হিসাব বিজ্ঞানী হিসাব চক্রকে বিভিন্ন ধাপে ব্যাখ্যা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত হিসাব বিজ্ঞানী কায়েসো ও যিনি বলেন হিসাব বিজ্ঞান সম্পর্কে যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বইতে হিসাব চক্রের 10টি ধাপ ব্যাখ্যা করেছেন। নিম্নের চিত্রে এই ব্যাখ্যাটি উল্লেখ করা হয়েছে। প্রথমে 1 যেটি আর্থিক লেনদেন শনাক্তকরণ, 2 যেটি জাবেদাভুক্তকরণ, 3 খতিয়ানভুক্তকরণ, যেটি 4 হচ্ছে রেয়ামিল প্রস্তুতকরণ, 5 সমন্বয় দাখিলা, 6 সমন্বিত রেয়ামিল, 7 আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, 8 সমাপনী দাখিলা, 9 সমাপন উত্তর রেয়ামিল, 10 বিপরীত দাখিলা। এছাড়াও হিসাব চক্রের মধ্যে আছে কার্যপত্র, যেটিকে আমরা সবাই ঐচ্ছিক ধাপ বলে থাকি। হিসাব চক্রে এটি দেওয়া আছে, এটি কোনো সিরিয়াল না দিয়ে এটা ঐচ্ছিক ধাপ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে প্রথম ধাপ ছিল লেনদেন চিহ্নিতকরণ, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ ট্রানজ্যাকশন। হিসাব চক্রের প্রথম বা সর্বপ্রথম ধাপ হলো লেনদেন চিহ্নিতকরণ। যেসব ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে আর্থিক ঘটনা বা লেনদেন বলে। এই কারবার প্রতিষ্ঠানের অসংখ্য ঘটনা থেকে আর্থিক ঘটনা শনাক্ত করা হিসাব চক্রের প্রথম ধাপ। জাবেদাভুক্তকরণ 2 হচ্ছে জাবেদাভুক্তকরণ। হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হলো জাবেদাভুক্তকরণ। এই পর্যায়ে প্রতিটি লেনদেনে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহ হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করাকে জাবেদা বলে। তারপরে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, একটু চেঞ্জ হয়ে গেছে, তারপর আমরা বলে যাব আর্থিক বিবরণী প্রস্তুতকরণের পরের কিছু ধাপ আসে না। আর্থিক বিবরণী প্রস্তুত করণে হিসাব চক্রের প্রথম ধাপ হলো আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এটি নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল ও হিসাবকাল শেষে আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। সমাপনী দাখিলা, ক্লোজিং এন্ট্রি। ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত হিসাবগুলোকে 2 ভাগে ভাগ করা হয়, যথা আয় ব্যয় সংক্রান্ত হিসাব, সম্পত্তি ও দায় সংক্রান্ত হিসাব ও উত্তোলন। হিসাবগুলোর উপযোগিতা সংশ্লিষ্ট হিসাবকালের মধ্যেই শেষ হয়ে যায় বিধায় এগুলোকে পরবর্তী হিসাবকালে স্থানান্তর প্রয়োজন হয় না। তাই আয় ব্যয় উত্তোলন সংক্রান্ত হিসাবগুলো বন্ধ করার জন্য যে দাখিলা প্রদান করা হয় তাকে সমাপনী জাবেদা বলে। সমাপনী উত্তর রেয়ামিল। হিসাব চক্রের নবম ধাপ হলো সমাপনী উত্তর রেয়ামিল। সমাপনী দাখিলা প্রদানের পর তা আবার
তিয়ানস্থ হিসাবসমূহ স্থানান্তর করলে আয় ব্যয় ও উত্তোলন সময়ের জের শূন্য হয়। আর অবশিষ্ট থাকে সম্পত্তি, দায় ও মূলধনের জের। এগুলো জের নিয়ে নতুন করে আবার রেমিল প্রস্তুত করে তাকে সমাপনী উত্তর রেমিল বলে। বিপরীত দাখিলা রিভার্সিং এন্ট্রি, এটি হিসাব চক্রের শেষ ধাপ। বকেয়া আয় ব্যয়ের সমন্বয়ে জাবেদাগুলো পরবর্তী হিসাবকালের শুরুতে উল্টিয়ে জাবেদা প্রদান করাকে বিপরীত জাবেদা বলে। আয় ও ব্যয়কে দুইবার গণনা থেকে রেহাই পাওয়ার জন্যই কার্যকরভাবে লেনদেন লিপিবদ্ধ করার জন্য এই জাবেদা দাখিলা প্রদান করা হয়ে থাকে। এছাড়াও আমাদের সমন্বিত রেয়ামিল ছিল 6। তো সর্বমোট যে হিসাব চক্রের 10টি ধাপ, এই 10টি ধাপ তোমরা যদি আয়ত্ত রাখবে এবং ধারাবাহিকভাবে মুখস্থ থাকতে হবে, কারণ পরীক্ষায় তোমাদের এখান থেকে এমসিকিউ আসে যে কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, রেয়ামিল হিসাব চক্রের কততম ধাপ, হ্যাঁ এভাবে প্রশ্নগুলো আসে। তো আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো, বুঝতে পেরেছো। আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ করব। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।